সবাইকে স্বাগত। শুরু করছি আজকে বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। গতকাল নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠক যখন করছিলেন এসআইআর এর প্রস্তুতি নিয়ে, ঠিক সেই বৈঠক চলাকালীনই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এ রাজ্যে এসআইআর হচ্ছে তা নিয়ে তার রণহুঙ্কার বা হুঁশিয়ারি আমরা শুনেছিলাম। এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা, এটা তার বক্তব্য, এবং ভোট কাটার জন্যই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে দুর্ভোগ চলছে তার মধ্যেও কেন্দ্রীয় নির্বাচন কমিশন চাইছে এ রাজ্যে এসআইআর করতে। এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে মির্জাফর যেমন বলেছেন, পাশাপাশি এ রাজ্যের যে রাজ্য নির্বাচন কমিশনের যে সিইও মনোজ আগরওয়াল, তার সম্পর্কেও বেশ কিছু কথা বলেছেন যেটা আপত্তিকর। এবং যে কথা বলার পর দিনভর তা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা আমরা দেখেছি। গতকাল তো তা নিয়ে পাল্টা বক্তব্য, পাল্টা উত্তর আমরা সব শুনেছি, কিন্তু আজ সেই পর্যায়টা বা সেই স্কেলটা আরও একটু বেশি আকারে হলো যখন রাজ্যের বিরোধী দলনেতা আজ নির্বাচন কমিশনে গিয়ে মুখ্যমন্ত্রীর নামে অভিযোগপত্র জমা দিলেন। কেন একজন আধিকারিক, নির্বাচন কমিশনের একজন উচ্চপদস্থ আধিকারিকের নামে এভাবে রাজ্যের সাংবিধানিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় তিনি কথা বলেছেন তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। এবং শুধু অভিযোগ দায়ের নয়, একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে আগামী সোমবারের মধ্যে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, যে কথা তিনি বলেছেন, তা জানিয়ে দেওয়া হোক। যদি তিনি জানাতে না পারেন, তার পাল্টা বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছেন তার যে আশেপাশে পারিষদরা আছেন, অর্থাৎ যারা আইপিএস আইএএস, তাদের বিরুদ্ধে করা যা যা দুর্নীতি আছেন তিনি তা প্রকাশ করবেন। শুধু তাই নয়, বিরোধী দলনেতা তার অভিযোগপত্র জমা দেওয়ার পরেও আজ আরও একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের ওপর। কারণ একজন মুখ্য সচিবের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী যখন কোনো আধিকারিকের বিরুদ্ধে, নির্বাচন আধিকারিক তার বিরুদ্ধে যখন এই ধরনের মন্তব্য করেন যেটা আইনানুগ নয়, কোনো হলফনামা দেওয়া ছাড়া এই ধরনের বক্তব্য তার বিরুদ্ধাচরণ করা সম্ভব নয়। এটা লোকপাল আইনেই বলা আছে। আমরা জানি এর পরবর্তীকালে নির্বাচন কমিশন আদৌ এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন কিনা বা মুখ্য সচিবকে কোনো বার্তা পাঠান কিনা, কিন্তু বিরোধী দলনেতা যেভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং এসআইআর নিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি যে উত্তপ্ত হয়ে উঠছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি বা এ রাজ্যের বিরোধী দল হিসাবে বারবার বলছেন যে এসআইআর হলে প্রায় 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, যার মধ্যে ওপার বাংলা থেকে আসা মুসলিমরা রয়েছেন বা সংখ্যালঘুরা রয়েছেন। আর এ রাজ্যের শাসক দল তৃণমূল বা সরকারের দাবি যে ভোট কাটতেই এ রাজ্যে তড়িঘড়ি এসআইআর করা হচ্ছে। সূত্র মারফত যেটুকু খবর আমরা পাচ্ছি, আগামী সপ্তাহের মধ্যেই হয়তো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। 3 মাসের মধ্যে পুরো প্রক্রিয়াকরণ হবে, তার ঠিক পরবর্তী 3 মাসের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। অর্থাৎ এই 6 মাসের প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে। কিন্তু কেন এ রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে রাজ্য আর নির্বাচন কমিশনের মধ্যে এরকম বেনজির সংঘাত আসবে, এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের বা বিশেষজ্ঞদের। আমরা আজ আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদেরকে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। আমার সঙ্গে বাইরে অনলাইনে রয়েছেন ভার্চুয়ালি বিজেপির মুখপাত্র প্রিয়ন্তী রায়। প্রিয়ন্তী, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা তাপস সিনহা। তাপসদা, আপনাকেও স্বাগত। অনুষ্ঠান শুরু করার আগে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়
গতকাল রাজ্য নির্বাচন কমিশনের সিইওকে কিভাবে আক্রমণ করেছেন, প্রথমে সেই বক্তব্য শুনব, তারপর তার পাল্টা আজ শুভেন্দুবাবু কি বলেছেন সেটা শুনবো। আগে শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ কিভাবে শুনি। তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত, এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলা সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিস বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন থেকে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। রাজ্য নির্বাচন কমিশনার সিইও মনোজ আগরওয়ালকে এইভাবে আক্রমণ করার পর আর আজ তার বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন এবং ডেডলাইন বেঁধে দিয়েছেন শুভেন্দুবাবু, বিরোধী দলনেতা বিজেপির। কি তার প্রতিক্রিয়া একবার শুনব। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি? 2, কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ছবি বেচেছেন, আপনার গোটা সবংশ তদন্ততে ডাক পেয়েছে, সবাই জানে। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স রিবেট, এক্সাইজ, স্ট্যাম্প ডিউটি, লটারি, ক্যাবেন্টার, মেট্রো সহ একাধিক দুর্নীতিতে এই দ্বিবেদী যুক্ত, সবাই জানে। আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুষ্যন্ত নারিয়ালা, এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে, সবাই জানে। আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমোর স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। সিওকে ডাইরেক্ট হিট করছে, বেড়ে খেলবেন না, চমকাচ্ছেন, চমকাবেন না। আপনি দুর্নীতিগ্রস্ত, প্রয়োজন হলে সব ফাঁস করে দেব, ফাঁস করুন। আপনি যে একটা লায়ার, প্রতিষ্ঠিত মিথ্যাবাদী, সবাই জানে।
আপনাকে সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেলাম। আপনি কোথায় মিরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান, এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং এ, বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে, খুব সুন্দর পরিবেশ, যান বেড়াতে, যার আগে বলে দিয়ে যাবেন। মুখ্যমন্ত্রীকে একেবারে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দুবাবু। আমি প্রথম প্রশ্ন তাই ডাকবো দেবব্রতবাবুর কাছে। দেবব্রতবাবু, একজন আধিকারিক যিনি এ রাজ্যের নির্বাচন কমিশনের সিইও, যা চয়ন অর্থাৎ যাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন সিলেকশন করেছেন তখন রাজ্যের মতামত নিয়েই তাকে সিলেকশন করা হয়েছে এবং সমস্ত ভিজিলেন্স রিপোর্ট তাকে পাস করার পরেই তাকে করা হয়েছে। তারপরে একজন সিইওকে, একজন আধিকারিককে কোনোভাবে কি এইভাবে আক্রমণ করা যায়, যেখানে একজন রাজ্যের মুখ্য সচিব বসে আছেন? যদি তার কাছে প্রমাণই থাকেন তাহলে তিনি প্রমাণ দিন। তাহলে আজকে তো শুভেন্দুবাবু অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতারা সুযোগ পাবেনই এ ধরনের পাল্টা চ্যালেঞ্জ ছোড়ার। এবং যেখানে নির্বাচন কমিশন চাইছেন এ রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হোক, সেখানে কোথায় আপনাদের ভয়? আজকে ভয় পাচ্ছেন বলেই তো আজকে এইভাবে আক্রমণ করতে হচ্ছে নির্বাচন কমিশনকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, রাজ্যের সিইওকে। দেবব্রতবাবু, দেখুন, বাংলা বাগধারা একটা কথা আছে, ঠাকুর ঘরে কেড়ে উত্তর এসছে আমি তো কলা খাইনি। দেখুন, যখনই সেটা দিল্লির ক্ষেত্রেও যদি হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি হয়, প্রশ্ন যখন করা হবে নির্বাচন কমিশনকে, অভিযোগ করা যখন নির্বাচন কমিশন, উত্তর কে দেবে? বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর মতো, কিংবা দিল্লিতে এঙা ব্যাঙা চ্যাঙা এই উত্তর এসে দেবে। ঠিক আছে, এখন আমার মনে হয় বিজেপির জোটে কি ইলেকশন কমিশন এসে কাজ করছে, তার উত্তরটা শুভেন্দুবাবু দিচ্ছেন, সেটা শুভেন্দুবাবু ভালো বলতে পারবে। এখন দেখুন, ভারতীয় যুক্তরাষ্ট্রের পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সেখানে তার প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী অভিযোগ জানাচ্ছে, সেই অভিযোগের উত্তর যদি দিতে হয় ইলেকশন কমিশন দেবে। আর যেটা প্রথমেই বলছি, ইলেকশন কমিশনের নির্বাচনটা যেখানে অনৈতিক, যেখানে স্বচ্ছতার অভাব রয়েছে, সেখানে যেহেতু একটা অটোনমাস বডি, সেখানে অভিযোগ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন, সেখানে এসে শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা উত্তর কীভাবে দিচ্ছে আমি জানি না, সেই উত্তরটা মনে হয় শুভেন্দু অধিকারী দিতে পারবেন। আরেকটা জিনিস বলছি, কয়েকদিন আগেই অনুরাগ ঠাকুর অভিযোগ করলেন 7 লক্ষ ভোটে নাকি জামানত ইত্যাদি ইত্যাদি, প্রত্যুত্তরে উত্তর পেনড্রাইভ ইত্যাদি পাঠিয়ে দেওয়া হলো, তারপর কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। এবার যে উত্তরটায় আমি আসছি, এই যে এসআইআর 2003-এ একবার হয়েছিল, কিন্তু তখনকার সময় আর এখনকার 2025-এর সময়টা কিন্তু এক না। 2003 সালের ডিজিটালাইজেশন আর এখনকার ডিজিটালাইজেশন এক জিনিস নয়, তখন আমরা ভাবতেই পারতাম না। আমরা গ্রাউন্ড লেভেলে যখন কাজ করছি, যারা হয়তো এখানে আরও তাপসবাবু বলতে পারবেন, যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন কিংবা এজেন্ট হয়েছেন কিংবা ইলেকশন পরিচালনা করেছেন, তারা আরও ভালো বুঝতে পারবে। আমরা তখন যখন নির্বাচন করতে যেতাম, তখন আমরা দেখেছিলাম, যখন আমরা স্ক্রুটিনি করতাম, বিভিন্ন বুথে 1200, 1300, 1400 ভোটার থাকতো। সেখানে আমরা যখন স্ক্রুটিনি করতে গিয়ে যেতাম, প্রত্যেকটা গড়ে 75 থেকে 100 আমরা মৃত ভোটার আমরা পেতাম। মৃত ভোটার যখন পেতাম, অটোমেটিক্যালি একটা বুথে মানে 1200, 1400, 75, 100টা মৃত ভোটার হলে একটা পুরসভায় যদি 25টা কেন্দ্র থাকতো, বুথ থাকতো, সেখানে প্রায় ওইভাবে 2000, 2500 মৃত ভোটার পাওয়া যেত। যেহেতু তখন ডিজিটালাইজেশন ব্যবস্থাটা নেই, সেইভাবে ডিলিট করা যেত না। সেই সময় সেই ক্ষেত্রে 2003 সালে 28 লক্ষ যে ভোটার বাদ গেছে, আপনি ঘুরে ফিরে যদি দেখেন মানে বিধানসভা ওয়াইজ এবং লোকসভা ওয়াইজ হিসাবে ব্যাপারটা একদম ঠিক আছে, তখন হয়েছেও কিছু হয়নি। আর তখন এসআইআরের জন্য কোনো ফর্ম ফিল আপ ইত্যাদি কিচ্ছু করতে হয়নি। এবার যেটা আসি 2025-এ এসে আমরা এখন সব কিছু ডিজিটালাইজড হয়েছে। আমাদের এখানে প্রায় 134 কোটি মানুষের কাছে আধার কার্ড রয়েছে, প্রায় 100 কোটি কাছাকাছি মানুষের কাছে ভোটার কার্ড রয়েছে, এবং রেশন কার্ড প্রায় 80 কোটি মানুষের কাছে রেশন কার্ড রয়েছে। এবার যে দেখুন, আমি যেটা অভিযোগ জায়গাটা, আমি কেন সবাই করবে, আপনি আপনার কাছে প্যান কার্ড রয়েছে, আপনি মনে করুন একটা কোনো লোন ফোন ইত্যাদি নিতে যাচ্ছেন, আপনার সেই প্যান কার্ড যে নাম্বারটা আপনি মারুন, ওখান থেকে পর আপনার এসে যাবে আপনি কোথায় কী নিয়েছেন, কোথায় কী করেছেন, কত টাকা লোন নিয়েছেন, কটা ক্রেডিট কার্ড ইত্যাদিতে আছে। তেমনই আমাদের দেখুন, আমরা যখন একটা আধার কার্ড করতে যাচ্ছি, সেখানে আমাদের চোখের মনি স্ক্যান হয়ে যাচ্ছে, আঙুল স্ক্যান ইত্যাদি হয়ে যাচ্ছে, এবং ডিজিটাল ভার্সানটা সরাসরি চলে যাচ্ছে ইলেকশন, যেহেতু এটা লিঙ্ক রয়েছে, ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে। এখন ডিজিটাল ভার্সনটা যেহেতু ইলেকশন কমিশন কাছে রয়েছে, যদি লিংক রয়েছে তাহলে ভয়টা কোথায়? বলতে ভয়টা কিছু নেই, ভয় দেখুন পুরো ভুতুড়ে ব্যাপারটাকে গুলিয়ে দিচ্ছে, কোনো প্রয়োজন নেই। একদম এটা এসআইআর একদম ভুল ধারণা, একদম এসআইআর এর নামে এনআরসি করছে, একদম দায়িত্ব নিয়ে বলছি এনআরসি এরা করছে, এসআইআর কোনো প্রয়োজন নেই। এই 2025 সালে দাঁড়িয়ে যেখানে এই দেশে যারা লিগ্যাল
সিটিজেন আরে সেই তাদের ব্যর্থতার জায়গাটা চিহ্নিতকরণ করার জন্য একদম এনআরসি। সঠিক জায়গা আপনি বলেছেন, যে ব্যর্থতাটার জায়গা অনুপ্রবেশ ঘটছে একদম সঠিক। মানুষ এসে মেরে গেছে 26-27 জন মানুষ, যারা বেড়াতে গেছিল, ঘুরতে গেছিল, প্রাকৃতিক সৌন্দর্য করতে, সেখান থেকে মানুষ ঢুকেছে মেরে গেছে। সেই দায়িত্বটা সেই জায়গাটাতে পারছে না সরকার, সেই নিরাপত্তাতে ব্যর্থ, সেই ব্যর্থতার জায়গাটা এইভাবে গুলিয়ে দিচ্ছে। তাহলে এ রাজ্যে কোনো ভুয়ো ভোটার নেই, আপনি মেনে নিচ্ছেন? আবার বলতে দিন, আপনি মনে নিচ্ছেন এ রাজ্যে ভুয়ো ভোটার নেই? ভুয়ো ভোটার থাকে এই রাজ্য না, দেশের মধ্যে যদি ভুয়ো ভোটার থেকে থাকে, ভুয়ো ভোটার ঢুকে থাকে, তার দায়িত্ব কেন্দ্র সরকারকে নিতে হবে, কারণ নিরাপত্তার দায়িত্ব তোমার, তুমি নিরাপত্তা দিতে ব্যর্থ। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আমি মেনে নিয়েও বলছি, অবশ্যই 100% ব্যর্থতা। যখন রাজ্যে কোনো দেশের অঙ্গরাজ্যে এই ধরনের ভুয়ো ভোটাররা থাকে এবং তার চিহ্নিতকরণের জন্য কোনো প্রক্রিয়া শুরু হয় এবং সেটাই তো এসআইআর, সেই কাজে বাধা দেওয়ার মানে কি? আপনি যদি একটা মৃতদেহ সৎকার করতে যান, শুনুন, সৎকার সেখানে আপনার আধার কার্ড নেবে, অটোমেটিক্যালি সেই মৃতদেহ যখন সৎকার করছে ওটা সরাসরি চলে যাচ্ছে ওখানে, কিন্তু ওরা ডিজিটাল ভার্সনটা কোনো রাজনৈতিক দলকে দিচ্ছে না। আবার একটা জিনিস ভালো করে এটা দেখুন, যেহেতু ডিজিটাল ভার্সন ওনাদের কাছে রয়েছে, সরাসরি একটা নাম মনে করে ডিলিশন হচ্ছে কিংবা শিফট হচ্ছে, এটা মনে কেউ বৈবাহিক সূত্রে চলে যাচ্ছে। মানে আপনি বলছেন যে এসআইআর যেভাবে করছেন, সাইলেন্ট ইনভিজিবল যেভাবে করছেন, তাতে আপনারা কিছু মানুষকে আপনাদের আপত্তি আছে, তাতে আপনাদের আপত্তি আছে, আর সেই কারণেই কিছু ধর্মীয় মানুষকে, সেই কারণেই কোনো আধিকারিককে ধমকানো চমকানো যায়, সেটা যে কোনো আইনের মধ্যেই পড়ুক। আমরা একটা মানুষেরকে ভোটার কার্ড নষ্ট করতে দেব না। বেশ বেশ বুঝলাম, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক বলেছেন, আপনার কথা মতো আমি এটাই বুঝলাম। আমি প্রিয়ন্তী, যেভাবে আজ একজন শীর্ষ আধিকারিক নির্বাচন কমিশনের সিইও, রাজ্য নির্বাচন কমিশনের, তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং তার প্রতিবাদ বিজেপির থেকেই করা হয়েছে, রাজ্যে বিরোধী দলনেতা প্রতিবাদ করেছেন, অভিযোগপত্র জমা দিয়েছেন এবং একটা পরিষ্কার ডেডলাইন দিয়েছেন, যদি সত্যি মুখ্যমন্ত্রীর কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে তাহলে প্রকাশ করে দিক, তাহলেই তো হয়ে যাবে, তারপরে নয় বাকিটা আমরা দেখবো। তো সেখানেও আপত্তি কোথায়? মুখ্যমন্ত্রী বলেছেন তাই শুভেন্দুবাবু বলছেন, কেন নির্বাচন কমিশনে বললো না? কিন্তু আলটিমেটলি একজন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কখনো কি এইভাবে কোনো বক্তব্য রাখা যায়? প্রিয়ন্তী, একদম তাই। প্রথমে নিউজ টাইম বাংলার সমস্ত দর্শক, সাথে যারা প্যানেলিস্ট, সঞ্চালক দাদা রয়েছেন, প্রত্যেককে আমার শুভ সন্ধ্যা এবং আগাম দীপাবলির শুভেচ্ছা। আজকে যে বিষয় সেটা হচ্ছে এসআইআর প্রসঙ্গ। এই এসআইআর প্রসঙ্গটা কি আগে সেটা বুঝতে হবে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে ব্যর্থ হচ্ছেন এবং বোঝাতে ব্যর্থ হচ্ছেন বলেই তিনি এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন, এবং যারা সংবিধানের আওতায়, এই ইলেকশন কমিশনের আওতায় কাজ করছেন, ওনাদের বিরুদ্ধে মন্তব্য করছেন, ওনাদেরকে আক্রমণ করছেন। এসআইআর বেসিক্যালি না এনআরসি না সিএএ সেরকম কিছুই নয়। এসআইআরটা একটা নির্বাচনের একটা সাংবিধানিক পদ্ধতি, একটা ভোটার লিস্টের স্বচ্ছতা। যে ভোটার লিস্টে ব্রাত্য বসুদের মতন পিতাদের নাম, স্বর্গীয় মানে ব্রাত্য বসুদের স্বর্গীয় পিতাদের নাম এখনো রয়েছে, সেই ভোটার লিস্টকে শুদ্ধিকরণ করা, বিশুদ্ধকরণ করা, যে যারা মৃত ভোটার, যারা সেখানে বসবাস করে না, অন্যান্য রাজ্যে চলে গেছে, অন্য জায়গায় এপিক নাম্বার তৈরি করেছে, সেই সমস্ত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে, ভোটার লিস্টকে বিশুদ্ধকরণ করা হবে, এবং যারা বৈধ ভোটার তারাই নির্বাচনে অংশগ্রহণ করবে, তারাই ভোট দেবে। এই সাধারণ জিনিসটা তৃণমূল কংগ্রেস এবং তার সরকার এবং তার মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, মানুষকে বোঝাতে ব্যর্থ হচ্ছে। আমার প্রথম কথা, ব্যর্থ হওয়ার একটা কারণ আছে। কারণ প্রথমত তৃণমূল সরকার একদম নির্ভর করে আছে এই সমস্ত অবৈধ ভোটারদের উপরে। বিগত 10-15 বছরে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমান বা বিভিন্ন রাজ্য থেকে আসা, ইভেন পাকিস্তান থেকে আসা বিভিন্ন রোহিঙ্গা মুসলমানদের উপর নির্ভর করে, মানে মুখ্যমন্ত্রীর ভাষায় যারা দুধ দেওয়া গরু, দুধের গাই, তাদের উপর নির্ভর করে ওনার সরকার দাঁড়িয়ে আছে। তাই উনি চিন্তা করছেন যদি এসআইআর হয় এবং এসআইআর যে নিয়মাবলীগুলো রয়েছে সেই নিয়মাবলীগুলো এই দুধের গাইরা, মানে ওনার যেসব অবৈধ ভোটাররা রয়েছে তারা সাবমিট করতে পারবে না, সুতরাং ওনার এই অবৈধ ভোটাররা বাদ পড়ে যাবে এবং রীতিমতো ওনার সরকার পড়ে যাবে, উনি আর ক্ষমতায় আসতে পারবেন না। সেই ভয়ে উনি নির্বাচন কমিশনের এই আধিকারিক, রাজ্যের সিইও কে মনোজ আগরওয়াল বাবু যিনি আছেন, ওনাকে আক্রমণ করছেন। শুধু আক্রমণ নয়, যে অ্যালিগেশন উনি দিচ্ছেন সেটা মারাত্মক অ্যালিগেশন। আমরা জানি বিগত দিনে কুণাল বাবু, মানে ওই দলেরই, ওনার দলেরই একজন মুখপাত্র এখন, তিনি সেই সময় কি দায়িত্বে ছিলেন আমার জানা নেই, তবে আমরা প্রত্যেকেই কুণাল বাবুকে চিনি, এবং সেই কুণাল বাবু মন্তব্য করেছিলেন যে মুখ্যমন্ত্রী নিজে চোর, মুখ্যমন্ত্রী দায়ী, মুখ্যমন্ত্রী সবকিছু জানে, মুখ্যমন্ত্রীর কাছে আপনারা যান। যদি সেই কথা আমরা ধরি তাহলে আমরা বলতে পারবো যে সব থেকে বেনিফিশিয়ারি, সব থেকে এই যে নিয়োগ দুর্নীতির সাথে জড়িত
এবং ছবি বিক্রি করে যে 1 কোটি টাকা বা 2 কোটি টাকা তিনি নিয়েছিলেন এবং সমস্ত ওনার দলের নেতা মন্ত্রীদের যে কার্যকলাপ সবকিছু কিন্তু ওনার জ্ঞাত, তাহলে আমরা ধরতে পারি যে উনিও কিন্তু এই অন্যায়, এই নিয়োগ দুর্নীতি, এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত। সারদা, নারদা, রোজ ভ্যালি সমস্ত কাণ্ডের ব্যাপারে উনি জানতেন, তাহলে আমরা ওনাকে কিন্তু দোষী বলতে পারছি। কিন্তু আমরা প্রমাণ করতে পারছি না বলে আমরা সাংবিধানিক যে বিচারাধীন পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিতে প্রমাণ হচ্ছে না বলেই কিন্তু উনি আজকে জেলের বাইরে। আর প্রমাণ হয়েছে বিধায় দিল্লির মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জেল খেটে এসেছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জেল খেটে এসেছেন। সুতরাং এই যে অভিযোগ মনোজ আগরওয়াল যিনি রাজ্যের সিইও আছেন তার বিরুদ্ধে এনেছেন, এটা প্রমাণ ওনাকে দিতে হবে। কারণ একটা মানুষের নামে অভিযোগ আনলেই তো হয় না, প্রমাণ দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, কার বিরুদ্ধে উনি অভিযোগ করছেন? যে সাংবিধানিক প্রধান, মানে যে ইলেকশন কমিশনের কোঅর্ডিনেটর হিসেবে রাজ্যের মেইন ব্যক্তি, প্রধান ব্যক্তি, ওনাকে নির্বাচন করে ক্ষমতায় এনেছেন। মানে উনি যখন নির্বাচনে জিতেছেন সেই সময় কিন্তু এনারাই কিন্তু এই নির্বাচনিক পদ্ধতিতে কিন্তু ওনাকে ভোটদান করিয়ে ওনাকে ক্ষমতায় এনেছেন। তাদের বিরুদ্ধে কিন্তু ওনারা এই আক্রমণ করছেন, এই মন্তব্য করছেন। আমার বক্তব্য দেখুন, এখানে স্পষ্টভাবে বলতে ইচ্ছা করছে যে এসআইআর কে যারা এনআরসি সিএ এর সাথে গুলিয়ে ফেলে ভয় পেয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আমার মনে হয় সাংবিধানিক জায়গায় থেকে সাংবিধানিক প্রধান হয়ে এই ধরনের মন্তব্য বা এই ধরনের উস্কানি ছড়ানো উচিত নয়। বোধহয় তাহলে রাষ্ট্র বা কেন্দ্রের এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত, কারণ একজন সাংবিধানিক প্রধান মানুষকে সহযোগিতা করবে। সংবিধানের আওতায় আনা যে সমস্ত আইন, সিএ কিন্তু একটা আইনে একদম প্রিয়ন্তী আপনি ঠিক বলেছেন, কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা এখন সেটা আমাদের দেখতে হবে। কারণ ইতিমধ্যেই সূত্র মারফত যেটুকু আমরা খবর জানতে পেরেছি, মনোজ পন্ত অর্থাৎ রাজ্যের মুখ্য সচিবের উপর তারা ক্ষুব্ধ, কেন মুখ্য সচিব উপস্থিত থাকতে মুখ্যমন্ত্রী কথা বলেন। আমরা দেখব সেটা আদৌ কোনো রূপান্তরিত হয় কিনা। আপনার কাছে আমি পরে আসবো, আমি সরাসরি তাপসদার কাছে। তাপসদা, 2002 সালে যখন ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, ওই সময় আইআর অর্থাৎ এসআইআর হয়নি, তখনও কিন্তু খুব সাদামাটাভাবে খুব নির্বিঘ্নে একটা রিভিশন হয়েছিল এবং তাতেও কয়েক লক্ষ ভোটার বাদ গিয়েছিল। আজকে ঠিক 22-23 বছর পর যখন আবার এই এসআইআর হচ্ছে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, দেখুন তাকে ঘিরে একটা রাজনীতির উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারে যখন হচ্ছিল, বিহারের বিষয়ে আমরা জানি, আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কী পদ্ধতি করেছে, সেখানে তা নিয়ে ইতিমধ্যেই মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে সেই মামলা বিচারাধীন, কিছু কিছু শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত মেনে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং ভোটের নির্ঘণ্টও ঘোষণা হয়ে গেছে। কিন্তু এখানে এসআইআর শুরু হয়নি, তার আগেই এই যে রাজনৈতিক তরজা আর উত্তাপ আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি সিইওকে আক্রমণ, তার পাল্টা আজকে বিজেপির তরফ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মুখ্যমন্ত্রীকে, সব মিলিয়ে যেটা মনে হচ্ছে যেটা একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এসআইআর হবে কি হবে না সেটার থেকেও বড় প্রশ্ন, রাজনৈতিক যুদ্ধ সবার আগে, 1 ইঞ্চিও জমি আমরা কেউ ছাড়বো না। তাপসদা, এইটা দেখো যে নির্বাচন তো এই প্রথম হচ্ছে না, আর নির্বাচন কমিশনের মান্ডাতে ভোটার লিস্ট তৈরি দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। স্বাভাবিকভাবে প্রতিটা নির্বাচনের আগে নতুন নাম ওঠে এবং মৃত সিক্রেট অ্যাবসেন্ট ভোটার গুলো বাদ যায়। কিন্তু দিল্লিতে যে সরকার, নরেন্দ্র মোদী সরকার আসার পরে আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে লাগাতার ভাবে চেষ্টা করা হচ্ছে কিভাবে কত বেশি ভুয়ো ভোটার রাখা যায় এবং মৃত ভোটার রাখা যায়। আমরা তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা নির্বাচনে মৃত ভোটাররা একটা বড় ভূমিকা পালন করছে। তো আমাদের এটা দীর্ঘদিনের দাবি যে এতদিন ধরে তো ভোটার লিস্ট সংশোধন হয়েছে, তার একটা নির্দিষ্ট সময় সেখানে নতুন যারা। তাপসদা, আপনার নিশ্চয়ই মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ ছিল, এই ভুয়ো ভোটার নিয়ে পার্লামেন্টে কত বাংলাদেশি ভোটার পুষেছে বামফ্রন্ট সরকার, তা নিয়ে কিন্তু রীতিমতন বিতর্কিত কাজ করেছিলেন, কাগজ সুরে পর্যন্ত দিয়েছেন স্পিকারকে। এবং আজ সেই মুখ্যমন্ত্রী, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী হয়ে আজকে এই অবৈধ ভোটার সম্পর্কে যখন কথা বলা হচ্ছে তিনি মানতে চাইছেন না। বলুন এবারে। না না, কেন মানতে চাইবো না, সেটা হচ্ছে যে এই যে নির্বাচনগুলো হচ্ছে, লোকসভা নির্বাচনে আমরা দেখলাম অন্তত 70টা আসনে ভোট চুরি করা হয়েছে, অন্তত 70টা আসনে নরেন্দ্র মোদী সরকার সেখানে ভোট চুরি করেছে। এবং 2016 আমি সাক্ষী, 2016 এবং 2021 পশ্চিমবাংলায় যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে অন্তত পক্ষে 60 থেকে 70 লাখ, 16তে আমাদের একটা হিসেব ছিল 72 লাখ ভোট লুট করা হয়েছিল মৃত এবং ভুয়ো ভোটারদের নিয়ে। এখনো পর্যন্ত আমরা যেটা দাবি করছি
যে একজন মানুষ মারা যাওয়ার পর এরা বলা হলো তাদেরকে একজন মৃত, একটা বুথ এলাকায় গ্রামের মানুষ, এলাকার মানুষ জানবে না, যারা ভোটার লিস্ট তৈরির কাজ করছে তারা জানবে না কে মৃত। নির্বাচন কমিশনার বলছে কি যে বলবে যে উনি মৃত তাকে সার্টিফিকেট জোগাড় করে দিতে হবে। এটা একটা অদ্ভুত ব্যাপার। প্রথমের দিকে যখন আমরা 1 বছর ধরে বলছি মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে, ফলে নির্বাচনের কাজে যারা যুক্ত আছেন তারা বলছেন যে আপনি সার্টিফিকেট দিন। অর্থাৎ আমি কমপ্লেন করছি আমার এলাকায়, আমার গ্রামে, আমার বুথে কে মারা গেছে আমি জানবো না, আর তার যদি সত্যতা যাচাই করতে হয় নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছে সেটা করতে হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনে একটা অটোনমাস, এটা ঠিকই, তার একটা স্বাধীন চরিত্র ছিল, কিন্তু বর্তমানে সেটা রাখতে পারছে না। আমাদের তো দাবি এটাই যে ভুয়ো ভোটার মুক্ত, ভুয়ো ভোটার থাকবে না এমন ভোটার লিস্ট তৈরি করে ভোট করুন, কিন্তু লোকসভা নির্বাচনের আগে সেটা করতে পারলেন না। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা কি দেখলাম, গত পঞ্চায়েত নির্বাচনে যে বুথে 900 ভোট পঞ্চায়েত নির্বাচনে ফোল্ড হয়ে গেছে, আমি সাক্ষী, আমি অন্তত এক্ষুনি তোমাকে 10টা জায়গার রেকর্ড পাঠাতে পারবো, সেখানে 1400। তখন নির্বাচন অফিসার বলছে এখন কাউন্ট হয়ে যাক, তারপরে দেখবো। দীর্ঘদিন ধরে আমরা বললাম গোটা পঞ্চায়েত ভোটে, লোকসভা নির্বাচনের ভোটে, বিধানসভা নির্বাচনের ভোটে পশ্চিমবাংলায় ভোট চলছে। মানে আপনার মনে তাপসদা, তার মানে আপনার মনে প্রশ্ন আছে যে নির্বাচন কমিশন সঠিকভাবে এসআইআর এ রাজ্যে করতে পারবে কিনা? ভোট চুরি আটকাতে গেলে প্রথম কথা হচ্ছে একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট সমস্ত রাজনৈতিক দলের সামনে হাজির করতে হবে, সমস্ত রাজনৈতিক দলের সামনে। আর এখন যেটা মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলছেন আর বিরোধী দলনেতা প্লাকার্ড নিয়ে যে নাটকের মতো একটা ভূমিকা পালন করছেন, এটা তো স্ক্রিপ্টে অন্যান্য সমস্ত ইস্যু থেকে সরিয়ে দাও। এতদিন ওই এত হইচই ভোটার লিস্ট নিয়ে করতে হয়নি। একটা পরিষ্কার দাবি, পরিচ্ছন্ন যাদের যোগ্য ভোটাররা নাম থাকবে, ভুয়ো ভোটার থাকবে না। যথেষ্ট ডকুমেন্ট সাবমিট করার জায়গা আছে, সেই ডকুমেন্ট যারা সাবমিট করবে, যদি ভুয়ো ডকুমেন্ট কেউ সাবমিট করে সেটা কেন্দ্র সরকারের দায়িত্ব। এখন এখানে আমার বিজেপি প্রতিনিধি যিনি বসেছেন উনি অনেকগুলো কথা বললেন, সারদা নারদা হবে না। আপনারা যারা পশ্চিমবাংলায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে মিছিল করছেন, মিটিং করছেন, আপনাদের গলার কণ্ঠস্বর আর নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার এক নাম। নরেন্দ্র মোদীকে টিকে থাকবার জন্য মমতা ব্যানার্জির উপরে নির্ভর করতে হবে। আর মমতা ব্যানার্জির গোটা দলটাকে জেলের হাত থেকে, দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে সেখানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর উপর নির্ভর করতে হবে। এই অঙ্কটা আপনাদের বুঝতে হবে। আপনারা এটা এখানে যা করছেন ইস্যুগুলো থেকে নজর ঘুরিয়ে দিচ্ছেন। আপনি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর আতাত গলাতে চাইছেন। আমি উত্তর দেব, এখনো চার্জশিট কেন জমা পড়েনি আমি প্রিয়ন্তীর কাছে উত্তর দেব। তদন্ত এখনো চলছে, দুটো ফরেনসিক ল্যাবরেটরি। প্রিয়ন্তী কি বলে, আপনার অভিযোগে প্রিয়ন্তী কি বলে আমি শুনি। সময় কম, তাপসদা সময় কম, প্রিয়ন্তী উত্তর নেব। প্রিয়ন্তী বলুন। আমার যে কো-প্যানেলিস্ট বললেন সবে মাত্র, উনি একটু রঙিন বক্তব্য রেখেছেন, উনি এদিকেও বলেছেন এদিকেও বলেছেন, কিন্তু উনি এসআইআর নিয়ে যে স্বচ্ছতার কথা বলছেন, যে স্বচ্ছ ভোটারদের ভোট দেওয়ার তালিকা করা হোক, কিন্তু উনি এসআইআর কে সমর্থন করছেন না। ওনার কথায় আমার তাই মনে হচ্ছে, যদি স্বচ্ছ ভোটারদের কথা ডিজিটাল ভার্সনটা কেন চাইছেন না আপনি? 2025 এ এসে ডিজিটাল ভার্সন কেন চাইছেন না? কোন সঠিক ভোটার, কোন স্বচ্ছ ভোটারের নাম বাদ করার পদ্ধতি নয়। অনুপ্রবেশকারী ভোটার যারা আছে, অবৈধ ভোটার যারা আছে, মৃত ভোটার যারা আছে, তাদের নাম কাটবার পদ্ধতি এটা ভোটার তালিকার স্বচ্ছ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনাদের শামিল হওয়া উচিত, কিন্তু সেটা না করে রাজনৈতিক সমালোচনায় টিকে থাকার জন্য উস্কানিমূলক মন্তব্য করে বিজেপি তৃণমূলের যোগ সাজগ নানান আলোচনা করে যাচ্ছেন, কিন্তু এসআইআর কে সমর্থন করতে পারছেন না। আমি জানি না আপনাদের কি সমস্যা, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষের প্রথম এবং প্রধান রাজ্য পশ্চিমবঙ্গে এই এসআইআরটা হওয়াটাই খুবই গুরুত্বপূর্ণ। পাশেই বাংলাদেশ রয়েছে। আমরা জানি বাংলাদেশ থেকে প্রতি রাতে এদেশে লোক ঢুকছে। দেখুন, যদি বাংলাদেশ থেকে লোক ঢুকে থাকে তার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও নিতে হবে প্রিয়ন্তী, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে, এবং দীর্ঘ এলাকা এখনো বাউন্ডারি বিহীন, এখনো সেই কাজও হয়নি। ফলে শুধুমাত্র রাজ্য সরকারকে দোষ দিলে হবে না, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককেও দায়িত্ব নিতে হবে। তবে আমার সময় কম, কারণ ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে, আমরা অন্য টপিকে যাব। তবে এটুকু বলতে চাই যে কাউকে দোষারোপ করা না করার উপরে কোনো কিছু নির্ভর করে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি মনে করেন স্বচ্ছতার সঙ্গে একজন বৈধ ভোটারকে ঠিকভাবে ভোটার লিস্টে নাম তুলতে হবে, তাহলে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়া জরুরি। সেখানে রাজ্য সরকারের আপত্তি থাকতে পারে, কিন্তু সেই আপত্তি এমনভাবে না হয় যেখানে কাজটাই পণ্ড হয়ে যায়।
নাহলে কিন্তু আবার একটা সাংবিধানিক সংকট হবে। আমরা চাই কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন যেটা বলছেন, এদিকে বর্তমান রাজ্য সরকার যা চাইছেন, কোথাও তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া করা সম্ভব নয়। আমরা চাই এই রাজ্যে বৈধ ভোটারদের চিহ্নিতকরণ হোক। কারণ আবার এক কথা বলছি, যদি অবৈধ ভোটাররা ঢুকে থাকে, যদি ওপার বাংলা থেকে আসা সংখ্যালঘুরা এখানে ভোটার হিসাবে তাদের নাম নথিভুক্ত করে ফেলেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে। এটাই হচ্ছে আসল কাজ। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, সঙ্গে থাকুন, ফিরে আসি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আজকে আরও একটি খুব গুরুত্বপূর্ণ খবর, যে খবর নিয়ে আমরা আলোচনা করছি বা করতেই হবে, কারণ পুরো নিয়োগ দুর্নীতিতে ফের একবার ইডি স্ক্যানারে দমকল মন্ত্রী সুজিত বসু। এর আগে 2024 সালের জানুয়ারি মাসে তার বাড়িতে রেড হয়েছিল, তার অফিসে রেড হয়েছিল, যদিও তারপরে 1 বছর 9 মাস পর আবার আজ সকাল থেকেই 8টি জায়গায় দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস, তার নিজস্ব রেস্তোরাঁ, তার ছেলে সমুদ্র বসু তার রেস্তোরাঁ, তার প্রাক্তন আত্মসহায়ক বর্তমান দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান নিতাই দত্ত তার বাড়িতে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একজন অডিটর, সব মিলিয়ে প্রায় 8টি জায়গায় ইডি রেড হয়েছে। এখনও পর্যন্ত যেটুকু খবর, বেঙ্গল ধাবা, সুজিত বসুর ছেলে সমুদ্র বসু তার যে রেস্তোরাঁ, সেখানে এখনও চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 1 বছর আর 9 মাসের মধ্যে সুজিত বসুর সম্পর্কে কি কোনো তথ্য আদৌ পেয়েছে ইডি? যদি নাই বা পেয়ে থাকে, তাহলে এতদিন ধরে কি করছিল? আজকে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হয়েছে প্রায় 3 বছর আগে, যখন অয়নশীলকে ধরা হয় এবং অয়নশীলের কোম্পানি যেভাবে বিভিন্ন পুরসভায় দুর্নীতি করে বিভিন্ন লোককে তাকে চাকরি দেওয়ানো হয়েছিল। কিন্তু বিভিন্ন রাঘব বোয়ালের নাম সামনে আসলেও এখনও পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো নাম পাইনি, 2-4টে রেড ছাড়া। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আজ হঠাৎ করে কেন সুজিত বসুর অফিসে, তার রেস্তোরাঁ, তার ঘনিষ্ঠ নেতা বা বর্তমান উপপ্রধান দমদম পুরসভার, কেন তার বাড়িতে রেড হলো, বাচ্চার ছেলে রেস্তোরাঁ রেড হলো? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তাহলে কি তথ্য কিছু পাওয়া গেছে, বা যে তথ্যের উপর ভিত্তি করে পরবর্তীকালে আরও কিছু জিজ্ঞাসাবাদ করা হবে দমকল মন্ত্রীকে? কিন্তু দমকল মন্ত্রী বা তৃণমূলের শীর্ষ নেতা বা তৃণমূলের দরদ থেকে যে কথা বারবার বলা হচ্ছে, যে ভোট আসলে পরেই এজেন্সির তৎপরতা বাড়ে, সত্যি কি তাই? আমরা সেই প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই নেক্সট টপিক আলোচনা করব। তবে তার আগে দমকল মন্ত্রী সুজিত বসু কি বলছেন আজকে তার অফিস, রেস্তোরাঁ, তার ঘনিষ্ঠ মানুষজনের কাছে রেড হওয়ার পর, একবার শুনুন। ওরা প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস, এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক, আর কি বলা যাবে ওদের। হ্যাঁ, নিতাইয়ের বাড়িতে গেছে। কেন, মানে আপনার অ্যাসোসিয়েটরাই বারবার এরকম ভাবে টার্গেট হচ্ছে কেন? সেটা ওরা বলতে পারবে, এই বলার উত্তর আমি কি করব। আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে, এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, মানে দুর্নীতিটা, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। দুর্নীতিটা যখন হয়েছিল তখন অভিযোগ আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন। ছাড়ুন না, সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে তো। আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি, আমার সার্টিফিকেট এখানকার মানুষ। সুজিতবাবু তার বক্তব্য রেখেছেন, কিন্তু কেন ইডি আবার রেড করলো তা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দুবাবুও প্রতিক্রিয়া দিয়েছেন। শুনবো কি বলেছেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়। আমরা প্রধান বিরোধী অনেকদিন ধরে চিৎকার করছি, 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল,
এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার আর ফিরাদ হাকিমের নেতৃত্বে এন্টায়ার র্যাকেট এর সঙ্গে যুক্ত। রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয়, মধ্যমগ্রামের চেয়ারম্যান হিসেবে। সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে। বাড়ির দুজন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। পাপ পাপ কেউ ছাড়ে না। উনি বলছেন যে ভোট এলে সক্রিয় হয়, এরকম টার্গেট করা হয়। পাপ পাপ কেউ ছাড়ে না, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যারা করছে তারা বলতে পারবে, আমরা যা জানি বলে দিলাম। সবাই জানে এরা শিক্ষক শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে, সবাই জানে। শুভেন্দুবাবু অভিযোগ করছেন এটা বড় র্যাকেট, এর মধ্যে পুরো নিয়োগ দুর্নীতিতে অনেক লোককে ভুয়োভাবে চাকরি দেওয়া হয়েছে এবং সে কারণে ইডি আবার রেড করেছে দেবব্রতবাবু, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রমাণ করতে পারে। অভিযোগ কে করছে শুভেন্দুবাবু? চরম একজন দুর্নীতিগ্রস্ত লোক, যাকে প্রকাশ্যে ক্যামেরায়, আপনাদের ক্যামেরায় দেখা, টিভিতে দেখা গেছে, প্রকাশ্যে সেটা আপনাদের লোকরাও ছিল না, সেই লোকগুলোকে আপনারা বার করেছেন। শুনুন বলতে দিন, সেই লোকগুলোকে বার করেছেন দুর্নীতি থেকে বাঁচতে। যখন ক্যামেরায় দেখা গেছে তখন আপনাদের দলের লোক ছিল। অনেক মানুষ বিজেপিতে গেছে, তারা গিয়ে স্বচ্ছ হয়ে গেছে। সেখানে ওই অসীম সরকার বলেছে মোদিজির সংস্পর্শে যারা এসে গেছে তার সব পাপ খণ্ডন। আপনাদের দলও তো অনেক লোক গেছে, আবার ফিরে এসেছে। ভাগ শুভেন্দু ভাগ কিন্তু আমরা বলিনি, এটা তো প্রিয়ন্তীদের দল বলেছিল। প্রিয়ন্তীদের দল বলেছিল শুভেন্দু অধিকারী চোর, এবং তাদের টুইট থেকে তার ভিডিওটা এখন থেকে সরিয়েছিল। এখন প্রিয়ন্তীদের দলে এসে গেছে, প্রিয়ন্তী স্যার বলে এখন স্যালুট মারে, এখন সেটা ঠিক আছে। কিন্তু এখন দেখতে হবে দুর্নীতিতে যারা অভিযুক্ত, এরকম 40-50 জন নেতা নেত্রীকে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে তারা একদম স্বচ্ছ হয়ে গেছে। এখন নির্বাচন, আপনি বলছেন সুজিত বসু কোনো অন্যায় করেনি, বলতে দিন শুভেন্দুবাবুর সঙ্গে বলে তো আপনি কেউ যদি, আবার বলছি, কেউ যদি অন্যায় করে, সে যদি দোষী সাব্যস্ত হয়, তার অভিযুক্ত হয়, সে নির্দিষ্ট আইনে তার শাস্তি হোক, এখানে কোনো অভিযোগ নেই। কিন্তু তাকে বেআইনিভাবে আটক করা, ট্রায়াল না করা, দীর্ঘদিন আটকে রেখে দেওয়া, চার্জশিট পেশ না করা, এইসব করে তো বিজেপি দেখাচ্ছে, পরে তারা বেলও পেয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে, এরা ফ্রেন্ড রিকোয়েস্ট, কারণ কি একদম ফ্রেন্ড রিকোয়েস্ট, কারণ কি ফ্রেন্ড রিকোয়েস্ট। আবার বলছি, বিজেপিতে এসো, তুমি পুরো স্বচ্ছ হয়ে যাবে, বিজেপির ক্ষমতা বাড়াও। এরকম 2021-এ করেছে, আমরা দেখেছি। এই বৃষ্টি, মানে মনে করুন বৃষ্টি এলো, তার আগে একটু মেঘ আসে। এই যে দুর্গা পুজো এলো, তার আগে একটু কাশফুল আসবে। এই যে কালী পুজো আসছে, তার আগে একটু বাজি পটকা ফাটবে। এখন ভোট আসছে বিজেপির, পরিযায়ী নেতা নেত্রীরা আসবে, ইডি আসবে, সিবিআই আসবে, এরা এখন এদের জোটে থেকে কাজ করছে। কেন আমাদের কোনো অভিযোগ নেই, যদি কোনো লোক দুর্নীতিগ্রস্ত হয় তদন্ত হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু উদ্দেশ্য প্রণীত হবে, সারা ভারত জুড়ে দেখছে তো, বিজেপির তো অনেকগুলো 20টা-22টা দোকান রয়েছে, এবং দেখা গেছে সব থেকে বেশি চোর ছিল হেমন্ত বিশ্ব শর্মা, সে এখন বিজেপিতে সাধু হয়ে গেছে। সব থেকে বেশি ছিল অজিত পাওয়ার, তাকেই বলতো চাক্কি পিসিং, এখন চাক্কি পিসিং বিজেপি থেকে চাক্কি পিসিং, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এরকম 40 জন নেতা নেত্রীর নাম পরপর বলতে পারি বিজেপিতে, সেই ওয়াশিং মেশিনে যারা ঢুকবে। আপনি বলছেন পুরোটাই উদ্দেশ্য, জানি না। দেখুন, রেস্তোরাঁয় ইডি গিয়ে খাবারের কোন গুণমান বিচার করছে আমার জানা নেই, হয়তো এখন ইডি হয়তো খাবারের গুণমান বিচার করছে। এখন সেখানে শুনলাম কিছু পাওয়া যায় না, সুজিতবাবুর সামনে এসে পালিয়ে তো যায়নি, উনি তো বাইট দিলেন। যদি তো করার থেকে দেখুক, যা হবে হবে। বেশ প্রিয়ন্তী, সত্যি যদি ইডির কাছে কোনো তথ্য থাকে বা প্রমাণ থাকে, তাহলে গত বছর 2024-এর জানুয়ারি মাস থেকে আজকে 2025-এর অক্টোবর, 1 বছর 9 মাস হয়ে গেল। তাহলে এতদিন কি ইডি ঘুমাচ্ছিল? আজকে হঠাৎ করে আবার তার অফিসে, তার ছেলের রেস্তোরাঁ, তার ঘনিষ্ঠ নেতাদের কাছে গিয়ে তল্লাশি করে আলটিমেটলি কি কিছু পাওয়া যাবে? না এটা সত্যি সত্যি যে অভিযোগ তৃণমূল বা তার শাসক দল করছে, যে ভোটের আগে একটু ভয় পাইয়ে দেওয়া, আমাদের দলে এসো, সেটাই কারণ? দেখুন, ইডির কাছে কখন কি ইনপুট আসবে, বা ইডি বা সিবিআই বা এই সমস্ত ইনভেস্টিগেশন সংস্থাগুলো কখন মুভমেন্ট করবে, সেটা নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারি না, বা আমাদের জানার, মানে জ্ঞাত হওয়ার কোনো বিষয়ই নেই, আমরা জানি না এই ব্যাপারে। কিন্তু এই যে সুজিত বাবু, তিনি দমকল মন্ত্রী রাজ্যের, ওনার বাড়িতে যে আজকে প্রথম ইডি বা সিবিআই গিয়েছে সেটা নয়, কিন্তু বিগত 1 বছর 9 মাস আগেও গিয়েছিলেন। এবং কেন গিয়েছিলেন? কারণ ওনারই ঘনিষ্ঠ যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তার মুখ থেকেই বেরিয়েছে ওনার নাম। সেই সূত্র ধরেই কিন্তু ইডি অফিসার পৌঁছে যায় সুজিত বোসের বাড়িতে। কেন? বিধাননগর পৌর নিগমে যে দুর্নীতি হয়েছে, সেখানে নিয়োগের নামে টাকা নিয়ে যে টাকার যে লেনদেনগুলো হয়েছে, সেই এবার আসি বক্তব্যে। সুজিত বাবু আজকে অনেক কনফিডেন্সের সাথে ক্যামেরার সাথে বক্তব্য রেখেছে, কিন্তু উনি বললেন যে আমার সার্টিফিকেট দেবে মানুষ, যে ব্যক্তির কাছে
অভিযোগের ভিত্তিতে ইডি সিবিআই সব এসে গেছে, বাড়িতে তল্লাশি চলছে, 8 জায়গায় তল্লাশি চলছে, সেই ব্যক্তি আবার সার্টিফিকেট খুঁজছে মানুষের কাছে। মানে এটা অত্যন্ত লজ্জা। মানে আমার বাড়িতে যদি ইডি আসে, আপনার বাড়িতে যদি ইডি আসে, আমরা খুবই লজ্জা পাবো। তারপরে আর বলবো না যে আমার সার্টিফিকেট মানুষের কাছে রাখা আসে। আসলে সুদীপ বাবু কনফিডেন্স দেখিয়েছেন, আর কিছুই না। কিন্তু যে তদন্তগুলো হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতির যে তদন্তগুলো হচ্ছে, পরপর কিন্তু একাধিক তৃণমূলের নেতা মন্ত্রীরা কিন্তু জেলে গিয়েছে। জেল থেকে বেরিয়ে এসেছেন অনুব্রত বাবু, পার্থ বাবু থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে মানিক বাবু, পরেশ বাবু, আরো একাধিক তৃণমূলের ক্যাবিনেট মিনিস্টাররা কিন্তু জেলের ভাত খেয়েছে। এবং সুজিত বাবু যদি ইডি যে তদন্ত করছে সেই তদন্তে যদি ইনপুট গুলো সঠিকভাবে পেয়ে যায়, তাহলে আশা করছি সুদীপ বাবু যাবেন জেলে। আলটিমেটলি ইডি কি আসল রাঘব বোয়ালের কাছে পৌঁছাতে পারবে, মাথায় হাত দিতে পারবে, না শুধুমাত্র রেড হবে, তথ্য প্রমাণ হবে, দেখা হবে, এইসবই চলবে না, আবার 1 বছর পর হয়তো আবার যাবে? কি মনে হয় আপনার? দেখুন যারা মুখ খুলেছে তাদের সূত্র ধরেই কিন্তু টাইপ অফ এক প্রকার রাঘব বোয়াল কিন্তু সুজিত বোস, তার কাছে এটি পৌঁছেছে। এবার সুজিত বোসের ওপরেও যদি কোনো রাঘব বোয়াল থেকে থাকে, নিশ্চয়ই তদন্ত সেদিকে এগোলে আমরা রাঘব বোয়ালকেও দেখতে পাবো যে সে কে রাঘব বোয়াল, কামাল স্ট্রিটে থাকেন নাকি কালীঘাটে থাকেন। রাঘব বোয়ালটাকে বাংলার মানুষ দেখার জন্য অপেক্ষা করছে। তবে তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে, যেমনি ভাবে ইনপুট গুলো দরকার আছে, তেমন ভাবে সময় সাপেক্ষ ব্যাপার আছে। আমরা অপেক্ষা করবো যে রাঘব বোয়ালটা, আমরাও দেখতে চাই ইডি কত দূর অবধি যেতে পারে এই তদন্ত নিয়ে। তাপসদা, আলটিমেটলি একটা সময় সুজিত বসু যখন সিপিএম করতেন বা সুভাষ চক্রবর্তী অনুগামী হিসাবে ছিলেন এবং তার নাম ধাম ছিলেন এবং যথেষ্ট যুব নেতা হিসেবে যথেষ্ট কাজ করতেন, কিন্তু তখনকার সুজিত বসু আর এখনকার সুজিত বসুর মধ্যে ফারাক অনেকে বলেন তিনি এখন এই মুহূর্তে 10,000 কোটি টাকা বা 15,000 কোটি টাকার মালিক। সেটা মুখে অনেকে অনেক কথা বলে, কিন্তু যেভাবে তার উত্থান, রাজনৈতিক উত্থান, বামফ্রন্ট ছেড়ে তিনি যখন তৃণমূলে যোগ দেন এবং পরপর 3বার বিধায়ক হন সল্টলেকের, এবং আজকে তার প্রভাব প্রতিপত্তি সবাই আমরা জানি। কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতিতে এখনো পর্যন্ত ইডি দুবার রেড করে ফেললো। আজ নিয়ে তার 2বার, তার ছেলের আজকে অ্যাড হয়েছে, তার ছেলের রেস্তোরাঁও গিয়েছে। কিন্তু আলটিমেটলি ইডি বা কেন্দ্রীয় এজেন্সি শুধুমাত্র রেড করে তথ্য প্রমাণ নিয়ে বসে থাকবে, না আলটিমেটলি অ্যাক্ট করবে? কি মনে হয় আপনার? হ্যাঁ, তুমি যেটা বললে, দেখো যতদিন সুজিত বোস সিপিএম এর সঙ্গে ছিল ততদিন পর্যন্ত সেই সময়কার তুমি যদি ব্যাংক অ্যাকাউন্ট দেখো তখন সে 10 লাখ টাকার মালিক হতে পারেনি। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পরে চারিদিকে সম্পত্তির সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। 10 কোটি কি 20 কোটি এখনো পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারিনি। এখন মুশকিল হচ্ছে কি জানো তো, আমি একটা কথা প্রথমে বলি দেবব্রতকে, বাংলার ভবিষ্যতের কথা ভেবে যারা তরুণ প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতি করছে, বিজেপি, তৃণমূল, সিপিএম যাই করুক না কেন, তাদেরকে একটু স্বচ্ছ ভাবনা চিন্তা নিয়ে চলতে হবে। এখন রাজনীতিতে আসার পরেই এই বয়সে যদি দুর্নীতিগ্রস্তদের পক্ষ হয়ে কথা বলি, তাহলে ভালো আগামী দিনটার জন্য, বাংলার জন্য না। এটা দেবব্রতের জন্য আমি বললাম যে যাই হোক না কেন একটা দলকে সমর্থন করতে হবে মানে অন্ধভাবে। আমাকে একটা কথা বলো তো দেবব্রত, তুমি যে একটা মানুষ তার কি সোর্স অফ ইনকামটা কি? সোর্স অফ ইনকামটা কি? এত সম্পত্তি কোথা থেকে আসে, কি করে হয়? ছেলে কি কোনো বড় কোম্পানির চাকরি করে, আমেরিকাতে কোনো পোস্টিং আছে, না কোনো বড় ব্যবসা আছে? এই প্রপার্টিটা, এই প্রশ্নটা। এবারে টাকা নেওয়ার কথা বললে ভাই, বিরোধী দলনেতা যেমন টাকা নিয়েছে তেমনি ফিরাদ হাকিম থেকে শুরু করে কেউ খবর কাগজ, এইটুকু ফারাক। শুভেন্দু অধিকারী যখন তোয়ালাই মুড়ে টাকা নিচ্ছে, সেই তদন্ত শেষ হয়নি। এখানে বিজেপি প্রতিনিধিকে উত্তর দিতে হবে। সেই 2016 নারদা কেলেঙ্কারি এখনো পর্যন্ত তদন্ত চলছে। ইডি আর সিবিআই এর উপরে মানুষ আস্থা রাখতে পারবে? আজ পর্যন্ত একটা কেসের কিনারা ইডি করতে পারলো না, সিবিআই করতে পারলো না। ফলে এগুলো কি হচ্ছে? এগুলো আইওয়াস হচ্ছে না। এরা কে জানে না এই লোকটা একটা দুর্নীতির বড় র্যাকেট চালায়। মন্ত্রী হয়ে এত প্রপার্টি করা যায় না দুর্নীতির র্যাকেট না থাকলে। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়ে এত সম্পত্তি করা যায় না স্বচ্ছভাবে কাজ করলে। বহু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বাম আমলের আছে, দেখবেন যান কিভাবে তাদের সংসার চলছে। বহু এমএলএ এমপি মন্ত্রী আছে, তাদের সংসার কিভাবে চলছে, তাদের অর্থনৈতিক অবস্থাটা দেখবেন যান 34 বছরে যারা মন্ত্রী ছিল, এমএলএ ছিল, মন্ত্রী ছিল, তাদের সেই বিষয়গুলো। আজকে কি করে একটা পার্টি মন্ত্রী, একটা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান এত প্রপার্টি হয় কি করে? এই প্রশ্নটা আসে না? 1 বছর পরে আবার এসে গেলাম তার ঘরে, কিছুই হবে না, কিছুই করছে না। কারণ আমি একটা কথা বলছি, নরেন্দ্র মোদীর সংখ্যাগরিষ্ঠতা যদি থাকতো তাহলে হয়তো কিছু হলেও হতে পারতো।
নরেন্দ্র মোদীর এই মুহূর্তে দুটো ক্র্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে, একটা নীতিশ কুমার, একটা চন্দ্রবাবু নাইডু। কেউ যদি সরে যায় তখন ক্র্যাচ হিসেবে তৃণমূলকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করতে হবে। রাজনীতির এই অঙ্কটা ভুলে গেলে চলবে না। কেন সিবিআই কে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, কেন ইডি কে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে, এই জায়গাটা আমাদের যেতে হবে। এইরকম হবে কিছু, কিন্তু নিষ্পত্তি কি হচ্ছে? চোররা সব বেরিয়ে আসছে, যাদের বাড়ি থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার। ওই বীরভূমে একজন চোর মাগুর মাছের ব্যবসা করতে করতে 32 কোটি টাকা তার তাপসবাবু সব বুঝছেন, কিন্তু আমাদের ভোট কিভাবে আসবে সেই অঙ্কটা বুঝতে পারছেন না। গাড়ি পাওয়া গেল, সে জামিন পেয়ে যায় কি করে? কি ধরনের কেস দেওয়া হচ্ছে? জামিন পেয়ে যায় এত বড় চোরেরা। মাগুর মাছের ব্যবসায়ী থেকে 32 কোটি টাকা এট এ টাইম তার অ্যাকাউন্ট থেকে পাওয়া গেল। 18 খানা গাড়ি পাওয়া গেল, বিদেশি গাড়ি। সে এতগুলো চাল কলের মালিক হয়ে যায়। সাধারণ প্রশ্নগুলো বাংলার মানুষকে কতদিন আইওয়াশ করে রাখবে? বাংলার মানুষ এখন এই প্রশ্নগুলো করছে, বাংলার মানুষ এই প্রশ্নগুলো করছে। তাহলে কি ধরনের কেস হচ্ছে যে এত চুরি করার পরে জামিন পেয়ে যাওয়া যায়? এতগুলো টাকা শিক্ষা দুর্নীতি, চাকরি বিক্রি করে যে টাকা লুট করলো সেও বেল পেয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। বিস্মিত গোটা বাংলার মানুষ, দেশের মানুষ বিস্মিত হয়ে যাচ্ছে যখন এই চোরগুলো জামিন পেয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি তাপসদা কি মনে হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি কোথাও এখনো পর্যন্ত তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না? কোনটা নিষ্পত্তি হচ্ছে তুমি বলো? না, অবভিয়াসলি আমরা তো সেই প্রশ্ন করছি যে আজকে লাস্ট 10 বছরে এতগুলো তদন্ত চলছে, সারদা নারদা থেকে শুরু করে শিক্ষা নিয়োগ দুর্নীতি, খাদ্য দুর্নীতি, 100 দিনের টাকা, আবাস দুর্নীতি, সবই চলছে, কিন্তু একটারও কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। যারা জেলে গেছে তারা আবার বেলও পেয়ে যাচ্ছে। তাহলে একটাই হচ্ছে যে কোথাও রাজনৈতিক সমীকরণ, কোথাও কি রাজনৈতিক সমীকরণ রয়েছে, যেটা আপনি বলার চেষ্টা করলেন দিদি মোদি আতাত, যেটা বারবার বামেদের তরফ থেকে বলা হয়। দেখুন, আমরা এই আতাতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি যারা এই তদন্তকারী সংস্থা যারা কাজ করছে তাদের কর্মদক্ষতার উপর। প্রিয়ন্তী কিছু বলো, আমি শেষ করব। একদম, আমি যেটা বলতে চাইছিলাম, তাপসবাবু অনেকগুলো অভিযোগ কিন্তু দর্শকের সামনে রাখলেন, কিন্তু ওনাদের দল বা উনি বা ওনারা কেউই জায়গা মতন গিয়ে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে অভিযোগগুলো রাখেন না, কোনো ইনপুটই তদন্তকারী সংস্থার কাছে দেন না। সুতরাং ওনাদের অভিযোগগুলো না শুধু মানুষের সামনে বলা হয়ে যায়, এটা বক্তব্যের মতো করে প্রকাশ করা হয়ে যায়। তুমি নিজেই একটু স্টাডি করো, তুমি নিজেই স্টাডি করে বলো 2014 সারদা থেকে শুরু হয়েছে শেষমেশ চাকরি। এই বিতর্ক এখানে থামবে না, এই অল্প সময়ের মধ্যে এই বিতর্ক থামবে না। আমি এটুকু বলতে পারি যে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হয়েছে 2022-এ অয়নশীল গ্রেপ্তার হওয়ার পর থেকে, কিন্তু আজ পর্যন্ত এই 3 বছরে এমন কোনো তথ্য প্রমাণ সামনে নিয়ে আসতে পারেনি ইডি যে রাঘব বোয়ালদের জেলে পাঠাতে পারে। ফলে এখন সুজিত বোসের বাড়ি, রেস্তোরাঁ, তার অনুগামী, তার ঘনিষ্ঠ নেতা, তার ছেলে, তাদের সবার অফিস বা রেস্তোরাঁয় লেট করার পরেও আলটিমেটলি দিনের শেষে কি পাবে বা কি তথ্য বেরোবে সেটা আমাদের জানা নেই। আমরা চাই যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, সে যত বড় মাথাই হোক, তাদেরকে টেনে সামনে আনা হোক। আমাদের এটাই সবথেকে বড় দাবি, সেটা কেন্দ্রীয় এজেন্সিকে সেটাই ভাবতে হবে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। উপস্থিত সমস্ত অতিথিদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।